বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার ও সমাজকর্ম বিষয়ের আলোচনা নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আলোচনাটি শুধুমাত্র অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য নয়, বরং মানুষ হিসাবে সকলের জন্য অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার এ সম্পর্কে জানা আমাদের সবার জন্য খুবই প্রয়োজন। জন্মসূত্রে আমরা সবাই বাংলাদেশি। এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার আমরা সবাই সোনার মানুষ। সুস্থ ও সুন্দরভাবে বসবাসের জন্য অধিকার ভোগের বিষয়টি আসে। অধিকার ভোগ ছাড়া মানুষের পক্ষে ভালোভাবে বসবাস করা সম্ভব নয়। সংবিধানে অধিকারের কথা কি বলা হয়েছে? সরকারের দায়িত্ব ও কর্তব্য কি? যিনি দেশ পরিচালনা করেন তিনি কখনো বলেন না আমি সরকার, অর্থাৎ তিনি বলে থাকেন আমার সরকার। তিনি সংবিধান অনুযায়ী পরিচালিত হয়ে থাকেন এবং জনগণের সার্বিক দায়িত্ব সংবিধান অনুযায়ী পালন করে থাকেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির অন্যতম শর্ত হল প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা করা। সমাজ, ইতিহাস ও সভ্যতার ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় মানবাধিকার মানব সভ্যতারই সুফল। আর এ অধিকার বিশ্বব্যাপী মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সার্বিক অধিকার আদায়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে পরিগণিত। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণায় বলা হয়, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, রাজনৈতিক মতাদর্শ, জাতীয় বা সামাজিক উত্থান বা সম্পত্তি বা জন্মের ভিত্তিতে কোনরূপ বৈষম্য আরোপ ব্যতি রেখে সকল ব্যক্তি ঘোষণায় বর্ণিত সকল অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবে। মানবাধিকার রক্ষার মধ্য দিয়েই মানুষের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। ফলে মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার ধারণা দুটি পারস্পরিকভাবে সম্পর্কিত। মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মূলত সমাজের কল্যাণ সাধিত হয়। এজন্যই মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারকে সমাজ কল্যাণের রক্ষা কবচ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব অধিকার বলতে আমরা কি বুঝি, অর্থাৎ হোয়াট ইজ রাইটস। অধিকার হলো সমাজ জীবনের সেসব সুযোগ সুবিধা যেগুলো ব্যতীত কোনো মানুষ সাধারণভাবে নিজের পরিপূর্ণ বা সর্বোত্তম বিকাশে সক্ষম হয় না। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব মৌলিক অধিকার কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, বা মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি। মৌলিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যেগুলো ব্যক্তিত্বের বিকাশ ও জীবন মানের উন্নয়নের জন্য নাগরিকরা ভোগ করে থাকে। মৌলিক অধিকার দেশের সংবিধানে লিপিবদ্ধ থাকে এবং এই অধিকারগুলো সকলের জন্য উন্মুক্ত থাকে। বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ 26 থেকে 47 পর্যন্ত মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ রয়েছে।
মোট 23টি মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। বাংলাদেশের সংবিধানে যে 23টি মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে তার মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত, কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না, অর্থাৎ সংবিধান অনুযায়ী রাষ্ট্রের কাছে সকল ব্যক্তি সমান। দ্বিতীয়ত, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা থাকতে হবে, মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, যাতে প্রত্যেকটা মানুষ চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইনের আশ্রয় লাভের অধিকার, সবলরা যদি দুর্বলের উপর অত্যাচার করে, কেউ যদি অত্যাচারিত হয়, নিগৃহীত হয়, নির্যাতিত হয়, তাহলে ওই ব্যক্তি অবশ্যই আইনের আশ্রয় লাভের অধিকার রাখবে, অর্থাৎ তিনি আইনের আশ্রয় গ্রহণ করতে পারবেন। চতুর্থত, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, অর্থাৎ একজন ব্যক্তি সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার রাখবে এবং তার ব্যক্তি স্বাধীনতা থাকবে, এটা কোনোভাবেই খর্ব করা যাবে না। পঞ্চমত, চলাফেরার অধিকার ও স্বাধীনতা, একজন মানুষ রাষ্ট্রের নাগরিক হিসাবে অর্থাৎ সংবিধান অনুযায়ী সে তার ইচ্ছামতো চলাফেরা করতে পারবে এবং স্বাধীনভাবে সে তার মতামত প্রকাশ করতে পারবে এবং তার ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান থাকবে। ষষ্ঠত হলো সমাবেশের স্বাধীনতা। এটা একটা ফান্ডামেন্টাল রাইটস, আমরা বলি মৌলিক অধিকার, অর্থাৎ কোনো মানুষ তার মতামত প্রকাশের জন্য, স্বাধীনভাবে মতামত প্রকাশের জন্য সেখানে তার সমাবেশ করার স্বাধীনতা থাকতে হবে। এবং আমরা বলি সেই দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী, অর্থাৎ যে দেশের গণতন্ত্র শক্তিশালী আমরা বলবো যে দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকে। সাধারণত বিরোধী দল সমাবেশ করে থাকে সরকারের ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার জন্য। সরকার যদি লাইনচ্যুত হয়ে যায়, জনগণ থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে বিরোধী দল সভা সমাবেশ করে সরকারের গঠনমূলক সমালোচনা করে থাকে। এ ধরনের রাইটস বা অধিকার মানুষের থাকতে হবে। সপ্তমত, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, অর্থাৎ গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং তার স্বাধীন চিন্তা এবং বিবেকের অধিকারী সে হবে, সেইগুলো যাতে সে প্রতিফলন ঘটাতে পারে সে অধিকারও তাকে দিতে হবে। অষ্টমত হলো পেশা ও বৃত্তির স্বাধীনতা, প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা অনুযায়ী সে কাজ করার স্বাধীনতা ভোগ করতে পারবে। নবমত, ধর্মীয় স্বাধীনতা। একটা সুন্দর একটা পয়েন্টে আমরা এসেছি, বাংলাদেশের জনগণ ধর্মনিরপেক্ষ একটি দেশ। জনগণ আমরা বলতে পারি যে স্বাধীনভাবে প্রত্যেকটা নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই স্বাধীনভাবে আমাদের দেশে ধর্মকর্ম করতে পারে, অর্থাৎ সবার ধর্মীয় স্বাধীনতা রয়েছে। দশমত হলো সম্পত্তির অধিকার, অর্থাৎ বাংলাদেশের প্রতিটা নাগরিক সংবিধান অনুযায়ী তার মৌলিক অধিকার হিসেবে সম্পত্তি ভোগ দখল করার সুযোগ তার থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব মৌলিক অধিকার বাস্তবায়নের উপায় বা মৌলিক অধিকার বাস্তবায়নের পন্থাগুলো কি, সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। মৌলিক অধিকার বাস্তবায়নের তিনটি পন্থা রয়েছে। প্রথমটা হলো সংবিধান, অর্থাৎ সংবিধানে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকে, বিবৃত করা থাকে এবং ইচ্ছা করলে সরকার বা রাষ্ট্র বা কেউ এই অধিকার খর্ব করতে পারে না। দ্বিতীয়ত হলো দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো লেখা থাকে বা উল্লেখ করা থাকে সেগুলো কিন্তু সরকার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে না। এবং তৃতীয়ত হলো আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো সম্পত্তির স্বত্বাধিকার ও ভোগের অধিকার। দ্বিতীয়ত হলো আইন প্রণয়ন, সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করা। তৃতীয়ত হলো
ন্যায় বিচারের নিশ্চয়তা বিধান করা। চতুর্থত হলো জীবন ধারণ ও বেঁচে থাকার অধিকার। পঞ্চমত হলো ধর্ম পালনের অধিকার। ষষ্ঠত হলো কথা বলার অধিকার। সপ্তমত হলো সভা সমিতি ও একত্রিত হওয়ার অধিকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব মানবাধিকার নিয়ে। অর্থাৎ মানবাধিকার বলতে আমরা কি বুঝি, হিউম্যান রাইটস বলতে আমরা কি বুঝি। মানবাধিকার বলতে মানুষের জন্মগত অধিকারকে বোঝায় এবং এসব অধিকার মানুষের জীবনের জন্য অপরিহার্য। মানবাধিকার একটি আন্তর্জাতিক আইনের বিষয় এবং জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা দ্বারা স্বীকৃত। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণায় 30টি মানবাধিকারের কথা উল্লেখ রয়েছে। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে 30টি ধারা সম্বলিত সর্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়। সাধারণত মানবাধিকারকে 8টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমটা হলো মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। দ্বিতীয়ত হলো সামাজিক অধিকার, সোশ্যাল রাইটস। তৃতীয়ত হলো অর্থনৈতিক অধিকার, ইকোনমিক রাইটস। চতুর্থত হলো সাংস্কৃতিক অধিকার, কালচারাল রাইটস। পঞ্চমত হলো রাজনৈতিক অধিকার, পলিটিক্যাল রাইটস। ষষ্ঠত হলো কল্যাণমূলক অধিকার, ওয়েলফেয়ার রাইটস। সপ্তমত হলো ধর্মীয় অধিকার, রিলিজিয়ান রাইটস। এবং অষ্টমত হলো ব্যক্তিগত অধিকার, পার্সোনাল রাইটস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব মানবাধিকারের রক্ষা কবচগুলো কি, অর্থাৎ মানবাধিকারকে কোন কোন বিষয়ে রক্ষা করে থাকে সেইগুলো এখন তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হলো কনস্টিটিউশন, সংবিধান। সংবিধানের মাধ্যমে মৌলিক অধিকার, অর্থাৎ বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকে। সুতরাং সংবিধানের মাধ্যমে মানবাধিকার রক্ষা করা যায় এবং ইচ্ছা করলে রাষ্ট্র এই ফান্ডামেন্টাল রাইটগুলো উপেক্ষা করতে পারে না। দ্বিতীয়ত হলো ল বা আইন। মানবাধিকার রক্ষা হয় আইনের মাধ্যমে। যদি কোনো মানুষ নিগৃহীত হয়, নির্যাতিত হয়, তার যদি মানবাধিকার লঙ্ঘন হয় বা কেউ যদি তার মানবাধিকার তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, লঙ্ঘিত করতে চায়, তাহলে সেই ব্যক্তি আইনের আশ্রয় গ্রহণ করতে পারে এবং আইন তার পাশে দাঁড়ায় এবং সে তার মানবাধিকার আবার ফিরে পেতে পারে। 3 নম্বরটা হলো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ। স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে থাকে। ন্যায় বিচারের মাধ্যমে মানুষ মানবাধিকার ফিরে পায়। ন্যায় বিচার মানবাধিকারকে রক্ষা করে। সুতরাং আমরা বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মানবাধিকার রক্ষার অন্যতম একটি কবচ। চতুর্থত হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্রকে বলা হয় মানবাধিকারের শক্তিশালী রক্ষা কবচ। আমি একটু আগেই বলেছি, সেই দেশে গণতন্ত্র তত শক্তিশালী যে দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকে এবং গণতন্ত্র থাকলে মানুষ অধিকার ভোগ করতে পারে, কেউ কারো হস্তক্ষেপ করতে পারে না, জোর জবরদস্ত করতে পারে না, জুলুম করতে পারে না। অর্থাৎ গণতান্ত্রিক দেশে ন্যায় বিচারের বাতাস প্রবাহিত হয় এবং মানুষ সুন্দরভাবে মানবাধিকার ভোগ করতে পারে। পঞ্চমত হলো রুল অফ ল, আইনের অনুশাসন। আইনের দৃষ্টিতে সবাই সমান। গণতান্ত্রিক দেশে যখন স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, যখন বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা হবে এবং বিচারকরা যখন স্বাধীনভাবে চিন্তা চেতনার প্রতিফলন ঘটাতে পারবে, সুস্থ স্বাভাবিকভাবে রায় দিতে পারবে, তখন মনে করতে হবে দেশে আইনের শাসন রয়েছে এবং মানুষ এই আইনের শাসনের মাধ্যমে মানবাধিকার ভোগ করতে পারবে এবং আইনের
অনুশাসনের মাধ্যমে মানবাধিকারকে রক্ষা করা সম্ভব। ষষ্ঠত হলো রেসপন্সিবল গভর্নমেন্ট, অর্থাৎ দায়িত্বশীল সরকার। দেশের জনগণের সার্বিক দায়িত্ব সরকারকে নিতে হবে, অর্থাৎ জনগণের ভালো মন্দ, সুখ শান্তি, সুযোগ সুবিধা সব কিছুর ক্রেডিট কিন্তু সরকারের। জনগণ যদি কষ্ট পায় তাহলে সরকারের ব্যর্থতা, জনগণ যদি দেশে সুখ শান্তিতে বসবাস করতে পারে তাহলে সরকারের শতভাগ কৃতকার্য বলে আমরা আখ্যায়িত করতে পারি। সুতরাং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল সরকার একটি অর্থবহ ভূমিকা পালন করতে পারে। অপিনিয়ন ভিজিলেন্স, সতর্ক জনমত। দেশের জনগণ যদি সতর্ক থাকে, সাবধান থাকে, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকে, তাহলে কিন্তু মানবাধিকার রক্ষা করা খুবই সহজ। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি 1952 সালের ভাষা আন্দোলন। তৎকালীন পাকিস্তান সরকার উর্দু ভাষাকে আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। বাংলার জনগণ সেটা মানে নাই, তারা প্রতিবাদ করেছিল এবং এই অবস্থা থেকে কিন্তু আমরা উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছিলাম। আমরা আমাদের মায়ের ভাষা ফিরে পেতে সক্ষম হয়েছিলাম, আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছিলাম। 1969 সালে গণ অভ্যুত্থান, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং সর্বোপরি 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও কিন্তু আমরা মানবাধিকার রক্ষা করতে আমরা সক্ষম হয়েছিলাম। অষ্টমত হলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। যদি কোনো দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়, মানবাধিকার লঙ্ঘন হয়, সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলো সেখানে এসে দায়িত্ব পালন করে, সরকারের উপর তারা প্রেশার ক্রিয়েট করে এবং সরকারে তারা চাপ প্রয়োগ করে। এক্ষেত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ILO এবং আমরা বলতে পারি যে ইউনিসেফ, মানবাধিকার কমিশন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব সামাজিক ন্যায় বিচারের দর্শন, ফিলোসফি অফ সোশ্যাল জাস্টিস। তার আগে সামাজিক ন্যায় বিচার সম্পর্কে আমি দুটি কথা তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক ন্যায় বিচারের সঙ্গে মানবাধিকারের যোগসূত্র রয়েছে। স্বাধীনতা, সাম্য ও মৈত্রী তথা গণতন্ত্রের আদর্শ ন্যায় বিচারের উপরই প্রতিষ্ঠিত। ন্যায় বিচার একটি শক্তিশালী ক্ষমতা। সামাজিক ন্যায় বিচারের মূল লক্ষ্য হল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সামাজিক ন্যায় বিচার হল এমন একটি আদর্শিক অবস্থা যাতে কোনো একটি সমাজের সকল সদস্যের অভিন্ন মৌলিক অধিকার প্রতিরক্ষা, সমান সুযোগ সুবিধা, নৈতিক বাধ্যবাধকতা এবং সামাজিক সুযোগ সুবিধার অধিকারী। মানবাধিকার রক্ষাকল্পে ন্যায় বিচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক ন্যায় বিচারের সাথে মানুষের নৈতিকতা, নিরপেক্ষতা, সাম্য ও মৈত্রী অধিকার প্রভৃতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব সরকারের। সামাজিক ন্যায় বিচার মানবাধিকারের পূর্বশর্ত। সামাজিক ন্যায় বিচার কতিপয় দর্শনের উপর প্রতিষ্ঠিত। এটি সমাজে ভারসাম্য রক্ষা করে। এখন আমি সামাজিক ন্যায় বিচারের দার্শনিক দিকগুলো আলোচনা করব। প্রথমত এখানে পয়েন্টে রয়েছে মানবাধিকার প্রতিষ্ঠা। সামাজিক ন্যায় বিচার অর্থাৎ সামাজিক ন্যায় বিচারের অন্যতম দর্শন হল মানবাধিকার। সমাজের সকল শ্রেণীর মানুষের সকল দিকের অধিকার রক্ষায় সামাজিক ন্যায় বিচার সোচ্চার থাকে। দেশে যদি ন্যায় বিচার না থাকে তাহলে মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। সামাজিক ন্যায় বিচার মানবাধিকার সংরক্ষণের পরিবেশ সৃষ্টি করে। সামাজিক ন্যায় বিচার
যেমন মানবাধিকার উপর নির্ভর করে, তেমনি মানবাধিকার সামাজিক ন্যায় বিচারের উপরে নির্ভর করে। দ্বিতীয়ত হলো সাম্য ও স্বাধীনতা অর্জন। সামাজিক ন্যায় বিচারের আরেকটি দর্শন, এটি সাম্য ও স্বাধীনতার প্রতীক। কেননা এ দুয়ের সমন্বয়ে ন্যায় বিচারের ভিত্তি গড়ে ওঠে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ব্যক্তি নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে এবং সকল মানুষ সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। ন্যায় বিচার শুধু কোর্টে বা আদালতে নয়, ব্যক্তি, প্রতিষ্ঠান অর্থাৎ আমরা যে যেখানে আছি সেখান থেকে মানুষের প্রতি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। নিজস্ব মতামত প্রকাশ করার জন্য সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ সাংবাদিকদের উপরে কোনো রকমের আইন করা যাবে না যাতে তারা স্বাধীন মতামত প্রকাশ করতে না পারে। সুতরাং স্বাধীন মতামত প্রকাশের জন্য সরকারকে অত্যন্ত আন্তরিক হতে হবে এবং এ ব্যাপারে সরকারের দায়িত্ব নিতে হবে। তৃতীয়ত হলো সম্পদ ও সুযোগের সুষম বন্টন। সামাজিক ন্যায় বিচার সম্পদ ও সুযোগের সুষম বন্টন ব্যবস্থা নিশ্চিত করে। মানুষ মাত্রই সমাজে প্রাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী। সামাজিক ন্যায় বিচার ব্যক্তিকে সম্পদ ও সুযোগ সুবিধার সুষম বন্টনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে সমাজের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। সারা বাংলাদেশে যখন ইউনিয়ন কাউন্সিলের মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হয়, সেখানে আমরা দেখি সারা বাংলাদেশে সব দরিদ্র, অসহায়, দুস্থ মানুষের মধ্যে একই ধরনের সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে। দেশের সর্বত্র যদি ন্যায় বিচার নিশ্চিত করা যায় তাহলে কিন্তু দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি চতুর্থ পয়েন্টে চলে আসি, সামাজিক আদর্শ ও ভ্রাতৃত্ববোধ। মানুষে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক আদর্শ স্থাপন সামাজিক ন্যায় বিচারের ভিত্তি। সকল ধর্মের, সকল বর্ণের মানুষেরা ভাই ভাই হিসাবে বসবাস করবে। বিশেষ করে সামাজিক ঐক্য ও সংহতির জন্য এর প্রয়োজন হয়। সামাজিক ন্যায় বিচার সামাজিক ও সংহতির জন্য খুবই প্রয়োজন। আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনে এর প্রয়োজন হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে, আর এটি না হলে দ্বন্দ্ব সৃষ্টি হবে, ঐক্য ও সংহতি নষ্ট হবে, সবলেরা দুর্বলদেরকে ডমিনেট করবে। ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে গেলে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, তা না হলে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে এবং বাংলাদেশের সকল ধর্মের লোকেরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আর যদি সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা যায় তাহলে মানুষের মধ্যে সাম্য ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে এবং মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি হবে। তারপরে আমরা আলোচনা করতে পারি যে মৌলিক অধিকার রক্ষা। মানুষের মৌলিক অধিকার রক্ষা ও তার বাস্তবায়নের জন্য সামাজিক ন্যায় বিচার আবশ্যক। ফলে ন্যায় বিচারের দর্শন হিসাবে নাগরিকের মৌলিক অধিকার বিবেচিত হয়ে আসছে। মৌলিক অধিকার সংবিধানেরই অংশ। দেশে করোনার সময়ে দরিদ্র, অসহায় মানুষ যখন খেতে পারছে না, সব কাজ যখন বন্ধ, যখন মানুষেরা মানবতার জীবনযাপন করছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী এই পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের জন্য চাল, ডাল এবং তেলের ব্যবস্থা করেছেন, দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করেছেন। দেশের সকল পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের পাশে যেয়ে দাঁড়িয়েছেন এবং এই সময় এক শ্রেণীর মানুষ সেগুলো আত্মসাৎ করেছে
এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি ন্যায় বিচার নিশ্চিত করেছেন। আমরা যদি এসব ব্যাপারে সরকারের সহযোগিতা করি, তাহলে কিন্তু সরকার অনেক দিক থেকে সফল হতে পারে। আর যদি আমরা সরকারের এই ত্রাণ সাহায্য যদি আমরা নিজেরা আত্মসাৎ করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেখানে অকল্যাণ বয়ে নিয়ে আসবে। সেক্ষেত্রে জনগণকে অন্তত সৎ হতে হবে, সততার অধিকারী হতে হবে এবং দুস্থ অসহায় মানুষদের ত্রাণ কখনো আত্মসাৎ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছেন, কতটুকু দুঃখ না পেলে তিনি এই কথা বলতে পারেন, আমি যদি কাফনের কাপড়ও দিই তাহলে তারা পাঞ্জাবি বানিয়ে ফেলবে। যে অপ্রিয় সত্য কথাটি বঙ্গবন্ধু একসময় বলেছিলেন, 7.5 কাঠি কম্বল আমার কম্বলটি কই। তিনি সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, কিন্তু তিনি তার কাজকে সমাপ্ত করে যেতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অদূর ভবিষ্যতে আমরা সোনার বাংলা গড়তে সক্ষম হব ইনশাল্লাহ। পরবর্তী পয়েন্ট, দুর্বল ও অন্যান্য শ্রেণীর স্বার্থ রক্ষা। দুর্বল, অনগ্রসর, সুবিধা বঞ্চিত, দরিদ্র ও নিরক্ষর মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করে। শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচার সোচ্চার করার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগ থেকে শাসন বিভাগ পৃথক করতে হবে। বিচারকরা যেন স্বাধীন থাকে, বিচার কার্য পরিচালনা করতে পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। বিচারকদের কোনো রকম শর্ত বা আইন করে চাপ প্রয়োগ করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না, মাথার উপরে খড়গ ঝোলানো যাবে না। তাহলে ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা বলতে পারি সকল বাধা দূর হবে এবং এসব শ্রেণী ন্যায় বিচার পাবে। সেক্ষেত্রে আমরা বলবো যে সরকারের অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব মানব কল্যাণ সাধন করা। মানব কল্যাণ সামাজিক ন্যায় বিচারের অন্যতম দর্শন হিসাবে বিবেচিত, কেননা মানব কল্যাণ সাধনের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। যে সমাজে ন্যায় বিচার নেই, সে সমাজে মানুষের অমঙ্গল ব্যতীত কিছুই হয় না। ন্যায় বিচার না থাকলে দুর্বলরা টিকে থাকবে না, সবকিছু দুর্বৃত্তদের দখলে চলে আসবে, দুর্বৃত্তায়ন দেশে বেড়ে যাবে এবং দলমতের ঊর্ধ্বে থেকে সকল শ্রেণী বর্ণের সমাজের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে সমাজে স্থিতিশীলতা আসবে, ঝগড়া বিবাদ কলহ দূর হয়ে যাবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং মানব কল্যাণ সাধিত হবে। এক্ষেত্রে আমরা বলতে চাই যে সম্প্রতি অনেক ঘটনা আমাদের দেশে ঘটেছে এবং ঘটে যাচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়েছে, সেটা লক্ষ লক্ষ জনগণ সেটা ছবিতে দেখেছে, ক্যামেরা বন্দি অবস্থা ছিল, তারা সেখানে ছবি দেখতে পেয়েছে, ভিডিও দেখতে পেয়েছে। এবং বুয়েটে আবরারকে মেরে ফেলা হয়েছে, সেটা আমরা ভিডিও ফুটেজে দেখেছি। সম্প্রতি মেজর সিনার রাশেদকে গুলি করে মারা হয়েছে, এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। যদি মেজর রাশেদ রাষ্ট্রীয় চোখে, আইনের চোখে কোনো অন্যায় করে থাকে, তাহলে তার অন্যায়ের জন্য তাকে শাস্তি পেতে হবে। দেশে প্রচলিত আইন আদালত রয়েছে, তাকে বিচারের কাঠগড়ায় সরকার দাঁড়াতে পারে বা যে কোনো আইনি প্রশাসন তাকে দাঁড় করাতে পারে। কিন্তু একটা মানুষকে এইভাবে গুলি করে মারার কিন্তু অধিকার কারণ নেই। এখানে চরমভাবে আমরা বলতে পারি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা আশা করি এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হলে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং তারা মনে করবে যে সরকার সঠিক কাজটি করেছেন এবং দেশে বিচার বিভাগ নিশ্চিন্তে তার মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছেন। এক্ষেত্রে সরকারকে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আসব সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ শান্তি প্রত্যাশা। পৃথিবীর যে সকল দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সে সকল দেশ ও সমাজে
সবচেয়ে সর্বাধিক মানুষ সর্বোচ্চ সুখ শান্তিতে রয়েছে। এটি সামাজিক ন্যায় বিচারের নৈতিক ভিত্তি। আমরা দেখতে পেয়েছি যে মায়ানমার সরকার রোহিঙ্গাদের উপর অমানসিক এবং অমানবিক নির্যাতন চালিয়েছে, এবং এর ফলে আমরা কি দেখেছি, আধুনিক সমাজের সকল সভ্যতা সেখানে ভুলণ্ঠিত হয়েছে, মানবতা সেখানে বিপর্যস্ত হয়েছে এবং মানবতা সেখানে কলুষিত হয়েছে। সে দেশে তারা বিচার পাচ্ছে না বলে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করা হচ্ছে এবং সে কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের দেশে যদি সকল ক্ষেত্রে মানুষ ন্যায় বিচার পায়, তাহলে সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, চলাফেরা করতে পারবে, মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পাবে। এবং এক্ষেত্রেও আমাদের সংবিধান অনুযায়ী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি। সকল মানুষকে সমাজের প্রতি, দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যের অধিকারী হতে হবে। সামাজিক দায়িত্ববোধের পরিবেশ মানুষকে সামাজিক ন্যায়বোধ সৃষ্টিতে সহায়তা করে থাকে এবং এগুলোর ফলে মানুষ প্রাপ্য অধিকার ভোগ করে থাকে। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আর্মি, পুলিশ, ডাক্তার দায়িত্ব পালন করেছেন এবং সাথে সাথে ভলান্টারিভাবে ছাত্র জনতা, যুবকেরাও অনেক দায়িত্ব পালন করেছেন। সমাজের বিত্তবান লোকেরা এগিয়ে এসেছে। করোনাকালীন সময়ে আমরা ক্লাস নিয়েছি, ক্লাস অব্যাহত রেখেছি, কারণ ছাত্ররা বেতন দিচ্ছে, তাদের অধিকার, বেতনের বিনিময়ে বেতন দিয়ে আমরা সংসার চালাচ্ছি, সুতরাং তারা বেতন দিচ্ছে এই করোনাকালীন সময়ে। সুতরাং আমাদের দায়িত্ব হলো তাদের অধিকার নিশ্চিত করা, অর্থাৎ ভালোভাবে ক্লাস নেওয়া এবং তাদের কাছে সেটা পৌঁছিয়ে দেওয়া। এবং এই পর্যায়ে আমি বলবো, বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশ যার ক্যাম্পাস, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা কিন্তু একটি অর্থবহ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন কলেজ থেকে রিসোর্স পার্সন নিয়োগ করে তারা কিন্তু কোর্সগুলোর উপরে 10, 12 অথবা 15টি লেকচার তারা সংগ্রহ করেছেন এবং সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি কলেজের ছাত্রছাত্রী বাড়িতে বসে তারা এখন লেখাপড়া করার সুযোগ পাচ্ছে এবং এক্ষেত্রে তাদের কিন্তু সেশন জট থাকবে না বললেই চলে। সুতরাং দায়িত্ব এবং কর্তব্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর মাধ্যমে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। 10 নম্বর পয়েন্ট হলো যোগ্যতা অনুযায়ী কাজ। সামাজিক ন্যায় বিচার মানুষকে তার যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়। সমাজস্থ মানুষ যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার ফলে ন্যায়বোধ প্রতিষ্ঠিত হয়। ন্যায় বিচারের মাধ্যমে সামাজিক ন্যায়বোধ শক্তিশালী হয়। এর ফলে মেধাবী ব্যক্তিরা যোগ্যতা অনুযায়ী কাজ পেয়ে দেশের কল্যাণের জন্য অবদান রাখতে পারে। ভালো কাজের প্রশংসা স্বরূপ স্বীকৃতি, প্রমোশন এবং এগুলো সামাজিক ন্যায় বিচারকে ত্বরান্বিত করে। তবে যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার ব্যাপারে সরকারকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকার নির্বাহী ক্ষমতার মালিক, তার হাতে নির্বাহী ক্ষমতা রয়েছে। সুতরাং সরকারের দায়িত্ব হবে, কর্তব্য হবে প্রশাসনকে সততা এবং সচেতনতার সৃষ্টি করা এবং প্রশাসনকে অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে এবং জবাবদিহিতার অধিকারী থাকতে হবে। প্রশাসন যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং তার উচ্চ পর্যায়ের কর্মকর্তার কাছে জবাবদিহিতা দিতে বাধ্য থাকে এবং সেখানে যদি সততা থাকে এবং সেখানে যদি আমরা বলতে পারি স্বচ্ছতা থাকে, তাহলে সেখানে ন্যায় বিচার নিশ্চিত হবে এবং জনগণ তার যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে এবং কাজের গতি ত্বরান্বিত হবে এবং মানুষের মধ্যে সেখানে সুখ শান্তি বিরাজ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আমার আলোচনা
এখানে আমি শেষ করছি। আমি আজকে কি আলোচনা করেছি? অধিকার, মানবাধিকার, ন্যায় বিচার বলতে আমরা কি বুঝি, মানবাধিকার কত প্রকার, মানবাধিকারের আমরা কিভাবে মানবাধিকার রক্ষা করা যায়, এবং এখানে ন্যায় বিচারের দর্শনগুলো কি, সেগুলো আমরা আলোচনা করতে সক্ষম হয়েছি। আমরা এদেশে জন্মগ্রহণ করলাম, কিন্তু জানলাম না কোন ধরনের অধিকারগুলো আমরা ভোগ করব বা আমার প্রাপ্য বা আমাদের প্রাপ্য। অধিকারগুলো ভোগের মধ্য দিয়ে মানুষের জীবনে পরিপূর্ণতা আসে, মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, দায়িত্ব কর্তব্য সম্পর্কে তারা সচেতন হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়। এর মাধ্যমে সকলের চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতা থাকবে। সরকার জনগণের উপরে কোনো অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না। সংবিধানকে সমুন্নত রেখে সরকার অধিক দায়িত্বশীল ভূমিকা রাখবে। জনগণের জন্য দেশে গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকার জন্য এবং চলাফেরার জন্য স্বাধীনতা থাকবে। সরকারের জন্য গঠনমূলক সমালোচনা করার জন্য শক্তিশালী বিরোধী দল থাকবে। গণতান্ত্রিক পরিবেশে তারা সভা সমাবেশ করার অধিকার থাকবে। এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের, এবং সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশে যখন যে সরকার থাকবে তাদের দায়িত্ব সংবিধান অনুযায়ী মানুষের অধিকারগুলোর দিকে লক্ষ্য রাখা, যাতে জনগণ অধিকার বঞ্চিত না হয়। দেশে যখন যে সরকার থাকবে বা যে সরকার আসবে সেই সরকারের প্রতি প্রত্যাশা রেখে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। নিশ্চয়ই তোমরা এই আলোচনা থেকে অনেক কিছু শিখতে ও জানতে পারবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।